কুকুরগুলো কি বোকা? একদম মানুষের মতো খালি খালি নিজেদের মতো মারামারি করে, আর আমার মতো সোজা সন্তান না লুটে পুঁতে খায়। একটু আগে দেখলাম ওই নোংরা খাবারগুলো নিয়ে কুকুরগুলোর সাথে টানাটানি করছে, আর ওই খাবারগুলো নিয়ে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। জানো, মানুষের চেয়ে কুকুরের ইজ্জত অনেক বেশি। অনেক কিলো করি না, মানুষের চেয়ে কুকুরের ইজ্জতের দাম অনেক বেশি। নিশ্চয়ই, তা না হলে যেখানে তোমার আমার মতো সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সোপার পেছনে হাসপাতালে কি একটা একটা কুকুরের ডায়াগনোসিস করার সুযোগ? চুপ চুপ, একদম মুখ থেকে সত্য কথা বলবি না। পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে দেশন করে বলে আমি তো এখন যে হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে, এদেশে এখন 2 টাকা কিলো চাল পাওয়া যায়। এদিকে সবজি দর আর চালের করে আগুন, মানুষ কি শুধু চাল চিবিয়ে চিবিয়ে খাবে? ঠিক কথা বলেছিস বাংলা। একটার পর একটা কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এই দেশে ইঞ্জিনিয়ারের ছোড়াছড়ি। একদম ঠিক কথাই বলেছিস। সালা আমাদের এলাকায় একজন শিল্পপতি কারখানা বানাতে এলো, কারখানা কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ জুটে নেবো, কিন্তু হঠাৎ একজন নেতা মন্ত্রী এসে মানুষের এলাকার মানুষের মধ্যে একটা ধর্মঘট বেঁধে দিল। তারপর সালা কারখানাটাকে বন্ধ করে দিল, আর আমরা সালা যেমন বিকল তেমনি ভিখারি রয়ে গেলাম। কারখানায় চাকরি করতে হবে কে বলেছে? তার চেয়ে তেলে ভাজার দোকানদার হয়, বুঝলে? তেলে ভাজার দোকানদার দূর সালা, তেলে ভাজা বিক্রি করে কত টাকা উপার্জন হয়। এই জন্যই বলে এই দেশের জনগণ বোকার হত। আরে বাবা, দোকানের সামনে তেলে ভাজা আর পেছনে ঘরের বোঝা, মানে চুল্লু। কিছু বুঝলে? বছর ঘুরতে না ঘুরতে দেখবে গাড়ি বাড়ি হাঁকিয়ে একেবারে লাখপতি হয়ে গেছে। লাখপতি অতকার কোন লাখপতি আমার এই গরিব খানায় দেখি। তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে ডাস্টবিনে কুকুরগুলোর সাথে খাবারের পাতাগুলো নিয়ে টানাটানি করছিলে? হ্যাঁ স্যার, ওই পাগলটা কিন্তু আমি তাড়া দিয়েছিলাম, কিন্তু কি সব ভালো ভালো কথা বলতে লাগলো। তুই এই লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল তাই না? ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তুমি কে? আপনার ভাইয়ের বিয়ে ভোটে একটা কাজ নিয়ে এসেছিলাম স্যার, কিন্তু পেমেন্ট এখনো বাকি। তাহলে তোমাকে ভাবতে হবে না, আমার ম্যানেজার ঠিক সময়ে পৌঁছে দেবে। আজ আমার ভাইয়ের প্রসজ্জা, তাই আজ আমি একটু ব্যস্ত আছি। এখন তুমি যাও। ঠিক আছে স্যার, তবে একটা কথা, এখানে শুনলাম আপনার নাকি দুটো রেড কার্ড। হ্যাঁ আছে। আমার বক্তব্য স্যার, যদি আপনার কারখানায় যে কোনো একটা কাজ। বললাম না আজ আমি ব্যস্ত আছি, পরে দেখা করো। যাও। ঠিক আছে স্যার, নমস্কার। কাজ কাজ আর কাজ, সবাই যদি কাজের পেছনে দৌড়ায় তাহলে অকাজ কুকাজ গুলো করবে কে? তুই এখন আসলি? তোমায় এত চেনা চেনা লাগছে কেন? মনে হচ্ছে কোথাও না কোথাও তোমায় দেখেছি। কি জানা বলছিস পাগলা? তুই আমাকে দেখলে আমিও নিশ্চয় তোকে দেখেছি, কিন্তু কই আমি তো তোকে চিনতে পারছি না। আমি কি করে অন্তর অন্তরকে তোমার বন্ধ করে দিয়েছে? হয়তো তুমি আর মানুষ চিনতে পারছো না। তুই মানুষ? তোকে দেখলে একটা ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছে, আর সেজন্যই তো ডাস্টবিনের কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। পারলে আয়নায় একবার না ভালো করে দেখে নিস। মনে হয় নাই তুমি কি কখনো তোমার স্বরূপটা দেখেছো? আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, ওই তো আমি প্রশ্ন দেখতে পাচ্ছি। ওই তো শরীরটা তোমার মানুষের মতো হলেও মাথাটা নির্ভুল হয় না। কি বলিস? বাঘের মতো চক্কর করছে, লালা সাপের মতো চিন্তা ভাবনা করছে, লালো শান্ত বাবা বলো তোর বুদ্ধা রাখবো। আমার চেয়েও ভয়ঙ্কর হবে। তুমি আমাকে যদি এখান থেকে না যাও
মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, তাকে তোমরা এত সহজে মেরে ফেলতে পারবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে, আর তুই শুধু সবার সামনে হাস্তর করে তার ভিক্ষা চাইবি, তার ভিক্ষা। কালের চক্র বক্র গতিতে ঘুরতে চলিরত, আজকে রয়েছে কালের শীর্ষে, কাল সে প্রধান। আমাকে জড়িয়ে এত কথা বলে গেল কেন? তবে কি আমার কোন দুষ্কর্মের সাক্ষী? এই মহেশ মল্লিক জীবনে কখনো তার দুষ্কর্মের সাক্ষীকে আজ পর্যন্ত মাছিয়ে রাখেনি। দূর হয়ে গেছি একমাত্র দুর্গা। আমার এখানে টেনে নিয়ে এলাম, দুর্গাকে নিয়ে আমার ঘরে দেখো কি হয়। আমার দ্বারা কিচ্ছু হবে না। হবে না বললেই হলো। এত বড় ছেলে মাত্র কটা কথা তুমি মনে রাখতে পারো না? কার কোন কথাটা মনে রাখি তুমি? দাদা বলছে এক কথা, তো তুমি বলতো অন্য কথা। ভালো দাদা আমার কি কথা শেখাচ্ছে? হ্যাঁ, মাধবদা বলেছে। বলছি তো তোমার বলা কথা বলবি, ওকে আমি পাখি পড়ার মতো করে শেখাচ্ছি। হ্যাঁ, ওকে আমি বলেছি তো রোজ রাতে তুমি যেমন ওই চোরা পুকুরিতে শুতে, তেমনি আজও তুমি সেখানে গিয়ে সব। না, আমার বউ বলে দিয়েছে আমাকে এখানে বইয়ের কাছে তুতে। ছি ছি ছি, কাকা কে একটা মেয়ে ছেলে আজ দুদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুই কিনা তার কাছে শুবি? সবাই তোমাকে অসভ্য লম্পট পাখি বলবে। তাহলে আমি আর ওখানে তুবো না। তাহলে আমি ফুলতোতার ঘরে কি করবো? তোর বউকে ঘুমাতে বলবি, আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি ও ঘর থেকে বেরিয়ে তোমার ওই চোরা পুকুরের ঘরে চলে আসবে। হ্যাঁ, আমি ঠিক বলছি না বড় বাবু? একদম ঠিক বলেছিস। হ্যাঁ, ঠিক আছে। আমার বউ ঘুমিয়ে গেলে আমি পা টিপে টিপে টুপি এই ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে যাবো। বউ জানতেই পারবে না। কি মজা, কি মজা। জানো মাধবদা, আর আমার বউ না আমাকে অনেক কিছু খাওয়াবে বলেছে। ও মা, তাই নাকি? হ্যাঁ গো, এত বড় পেলেতে এত বড় বড় মিষ্টি, আর এত বড় গিলাসে 1 গিলাস দুধ। তোর হতো ভাগা, তুই কি কচি বাচ্চা ছেলে যে তোর বউ তোকে দুধ খাওয়াবে? তুই এখন অনেক বড় হয়ে গেছিস। ও, আমি এখন বড় হয়ে গেছি? নিশ্চয়ই, আর বড় হলে কেউ দুধ খায় না রে হতো ভাগা। মদ খায়, মদ। মদ? আরে, 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 ওটা এখন নয়, ওটা এখন নয়। এখন নয়? মানে তোমার বউ এর সামনে খাবে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমি বড় হয়ে গেছি, তাই তো বড়দের মতো আমি এখন এই মদ খাবো। আলো কত কি করবো? নিশ্চয় করবি, নিশ্চয় করবি। আর তোর বউ যদি তোর কথা না শুনে তো বউকে বেশ করে কেলাবি। বেশ করে গেলাম। যা পাগলা, বউকে কেলাতে পারিস আর না পারিস তোর হাতে যে আমি ঘুমের ওষুধ মেশানো কোড়া ডোজের মদ আমি তুলে দিয়েছি, তার একজন তোর পেটে পড়লে তুই নিজেকে গিয়ে পড়বি। তারপর তোর বউ দুর্গাকে নিয়ে আমি বাবু, আপনি কি মানে ভাবছি তো আজ আমার এই হাবা গোবা পাগল ভাইটার ফুলসজ্জা, আজ ওর জীবনে সবচেয়ে আনন্দ আর স্বস্তির দিন। তাই আজকের রাতটাতে ওর যেন কোনো ঘুমের ব্যাঘাত না হয় সেটা তুই ভালোভাবে খেয়াল রাখবি। ঠিক আছে? খেয়াল রাখবো বড় বাবু, আর এমন খেয়াল রাখবো যে কখনোই তুমি কল্পনাও করতে পারবে না। মাধবদা, আমি তাহলে ওই দাদার কথাগুলো না ছোট বউ, না। আমার একটা কথা তুমি মন দিয়ে ছোট বলো বলো।
আমি তোমার ভালো চাই গে ছোট বাবু। তাই তাই আমি বলছি, বলো। আমরা সবাই যে যাই বলি না কেন ছোট বাবু, শুধু তুমি যদি তুমি ভালো চাও তাহলে তুমি তোমার বউয়ের কথাই শুনবে গো ছোট বাবু। শুধু তোমার বউয়ের কথাই শুনবে গো, বউয়ের কথা। কখন দিয়ে কি বলে তার কোনো ঠিকই নেই। দুদুর আমি কারো কথা শুনবো না। এখন আমি কত বড় হয়ে গেছি, তাই তো আমি বিয়ে করে বউ এনেছি। কিন্তু আমার দাদাটা তোর তোই রয়ে গেছে, তাই তো এখনো বিয়ে করে বউ আনতে পারেনি। মামার বাড়ি ভালি মোটা কীর্তন নাই, আমার একটা বউ আছে, দাদার বউ নাই। আমার দাদা করতে বলেছিল, আমি যে সব ভুলে গেছি। ভুলে গেলে চলবে মশাই, আমি যে তোমার জন্য পাশের ঘরে দুধ নিয়ে অপেক্ষা করছি সেটা বুঝি তোমার খেয়াল নেই? নাও দুধটা এবার খেয়ে নাও। না, আমি দুধ খাবো না। কেন দুধ খাবে না তুমি? আমি কি করছি বাচ্চা ছেলে যে দুধ খাবো? এখন আমি অনেক বড় হয়ে গেছি, তাই এই বড়দের মতো এই মদ খাবো। মদ না, এই মদ তুমি খাবে না। এই মদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বনাশা বস্তু। তাই জন্য তোমাকে নয়, এখানকার যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে বলছি, এই সর্বনাশা বস্তুর বিসর্জন দিয়ে সংসারের শান্তিটুকু আপনারা বজায় রাখুন। আর এই দুধ হচ্ছে এমন একটা পানীয় জিনিস যেটা পান করলে শরীরে শক্তি আসে, আর শরীরে শক্তি এলে তো তুমি তোমার শত্রুদের সাথে লড়াই করতে পারবে। কে আমার শত্রু গো? আগে শক্তিটা বাড়িয়ে নাও, তারপর তোমার শত্রুদের আমি ঠিক চিনিয়ে দেবো। না, আমি দুধ খাবো না। দুধ খাইয়ে দিল, দাদা যদি জানতে পারে তাহলে আমার কি হবে? না, আমি এখানে আর থাকবো না, আমি এখানকে পালাই। না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আজ তুমি আমার কাছে শোবে, শুধু আজ নয়, আজ থেকে প্রত্যেকটা রাত তুমি আমার কাছে থাকবে। না, আমি আর কোথাও থাকবো না, আমাকে ছেড়ে দাও বলছি। না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তবে রে খত্তল পাতি। কি করবে? আমাকে তুমি চোর মারলে? আমি কেন মারলে তুমি আমাকে? পুরুষজ্জার রাতে কেন তুমি আমাকে চড় মারলে? স্ত্রীর মর্যাদা যদি তুমি আমাকে দিতে নাই পারবে, তাহলে কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? তোমার দাদার কথা যদি তোমার কাছে বেদ বাক্য বলে মনে হয়, তাহলে মেরে ফেলো এক্ষুনি তুমি আমার গলা টিপে মেরে ফেলো। ওরা তুমি এমন করো না, তুমি মনে গেলে আমি ওকে মরে যাবো। কি বললে? আমার দাদাকে তুমি চেনো না গো? আমার দাদা একটা বদ্ধ শয়তান, সম্পত্তির জন্য না আমার বাবা থেকে মেনে দিয়েছে, আমাকেও মেনে ফেলতো। কিন্তু বাবা আমার সম্পত্তি আমার বইয়ের নামে লিখে দিয়েছে বলে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, কিন্তু এখন তো ওই সম্পত্তি তোমার হয়ে গেছে। তাই দাদার কথা না তুললে যদি তোমাকেও মেনে ফেলে। না, সেই জন্য তো সবসময় তোমার আমার কাছাকাছি থাকা দরকার। আমরা দুজনে একসাথে থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি দেখি বলতো, আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথাটা কেমন করছে। তোমার নিশ্চয়ই ঘুম পেয়েছে, তুমি আমার কোলে মাথা রেখেছ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। রাত নামে দু চোখে ঘুম ঝরা, লাই পড়ে নীল পড়ে কল্পনা। রাত নামে দু চোখে ঘুম ঝরা, লাই পড়ে নীল পড়ে কল্পনা। স্বপ্নে দেশে চলো না
সর্বনা মানুষটা বোধ হয় ঘুমিয়ে গেছে। শিশুর সমুদ্র সহজ সরল মানুষটা এতই না কষ্ট না গো না। আর তোমাকে আমি বেশি দিন কষ্ট সহ্য করতে দেবো না। আমি তোমার জীবনে যখন এসেছি তোমার সমস্ত দুঃখ কষ্ট আমি লাঘব করে দেব। হারামজাদা গোবর দেখি সেই ঘুমের ওষুধ মেশানো মদটা খেয়ে এবারই এগিয়ে পড়েছে। এবার আমি তাহলে দুর্গা পূজাটা সেরে ফেলি। ঘরটা দেখলাম ফাঁকা, এমন সুন্দর একটা পরিবেশে কি উপস্থিত থাকা যায়? সেদিন বলছি আপনি আমাকে আপনি না মা আমার বছর এত বড় একটা জঘন্য কাজ করতে আপনার লজ্জা করছে না? তোমার আমার সম্পর্ক তো অনেকদিন আগেই পাকা হয়ে গেছে। নামটা আসতে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে দিল। তুমি আমার রক্ষিতার সাথী হবো। সেটা বলছি ওগো এখনো কি তুমি ঘুমিয়ে থাকবে? ঘুম কি তোমার ভাঙবে না? দেখো তোমার দাদা আমার কেমন সর্বনাশ করে দিচ্ছে। ওঠো গো, ওঠো ওঠো ওঠো। আর আমার গায়ে হাত তুলবি? আর আমার আমি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। একদিকে দেখতে নাটক করে যেমন দিগন্তের সাথে সম্পর্কটাকে আমি ভেঙে দিয়েছি। শিকারি সাজিয়ে একেবারে বাঘের খাঁচায় পুড়িয়ে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের খাঁচায় ধরা যায়নি মন্টি আবার। তবে খাঁচার মধ্যে যখন ধরা পড়েছে তখন বাঘ একদিন না একদিন ঠিক চেটে ফুটে খাবে। কেমন আছো মন্টি আমার? ভালো আছি দাদা, ভালো আছি। আমি তো ভাবতেই পারছি না কি আমাদের বাড়িতে আসবেন। না, এটা যে নিজের কাছে ভীষণ ছোট হইলাম মন্টি আমার। সেদিন যেমন কিবোর্ডে কিক আউট করে আমার ভাইটাকে তুমি করেছে, তার জন্য চিরদিন আমি ছি ছি, এমন কথা বলবেন না দাদা। সেদিন তো আপনি আমাকে যেমনটি বলেছিলেন আমি তো ঠিক তেমনটিই করেছি। তবু তোমার অভিনয় আমি ভীষণ ভাবে। যদি কখনো কোনোদিন আমি যাত্রার দল করি তাহলে তোমাকে আমি নায়িকা করব। আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমার এমন সুন্দর চেহারা, কানাডা চোখ, তারপর সুন্দর টিকালো নাক। না না না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে নায়িকা ভাবতেই পারছি না। দাদা একটা কথা বলছি, তুমি কিছু মনে করো না বন্ধু আমার। তোমার এত সুন্দর চেহারা, তুমি গহনা করো না কেন? কি করে করবো দাদা? আমার স্বামী তো আপনাকে লেনকারখানার সামান্য শ্রমিক। গয়না করবো আচ্ছা, তাকে পাবো কোথায়? তাই বলে আজকাল এপ্রিল মতো এমন একটা সেকেলের শাড়ি দিয়ে নিজের এমন অপরূপ এইভাবে ঢেকে রাখবে? না 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 না, একেবারে মনে রাখবে। কথাই তুমি আলটা মডার্ন, মিনিস্টার টপ জিন্স করবে তা নয় দাদা। আর সেজন্যই তো তোমার জন্য আমি আজকে গহনা আর এই মডার্ন ড্রেসটা নিয়ে এসেছি। আপনি আমার জন্য এত সব আনতে গেলেন কেন দাদা? আমার চোখের সামনে সব সুন্দরী সুন্দরী মহিলারা আমার চোখের সামনে মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। বেশি দাদা, আপনি
পারে যে তোমাকে আমাকে রোজ রোজ এক জায়গায় টেনে রাখবে? হ্যাঁ, আর যদি আমরা হতাম কোনো প্রেমিক প্রেমিকা, তাহলে দাদা কি আগে ভাই কথা বলছি, মনের গোপন কথা যেটা মনে চেপে রাখা উচিত, সেটা কিনা আমার মুখ করতে বেরিয়ে গেল। আপনি কি হ্যাঁ, এই জন্যই না নিজের মাথায় চাকরি মারতে ইচ্ছে করছে। আপনি আপনি রাগ করলেন না? রাগ নয় বলছি, আমার রাগ নয়, তোমার ভীষণ কষ্ট হচ্ছে। দেখুন, আর এরকম কষ্টের কথা বলবেন না। এখন থেকে যখন আপনি আমাদের বাড়িতে আসবেন, আপনাকে এমনি করে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলবো আর ভালোবাসার গান গাইবো। মেরা দিল प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, চমৎকার! এটা কি আদর্শ বাঙালির পরিবার নাকি বাজারের ভোলা? ঠিক বৌমা, ঠিক বলো, ফেসে গেছি। ঠিক বৌমা, ঠিক ঠিক। তুমি একটা গৃহবধূ হয়ে, একটা ভদ্রলোকের ঘরের বউ হয়ে, একটা পুরুষের কাছে নিজে বাচ্চাকে ফিরিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু বাঁচলো না? কোথায় কত ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলিকে প্রথম দিন দেখে আমি আমার বোন করবো বলে ঠিক করেছিলাম, আর সেজন্যই তো লাভলি বোনের জন্য এই অ্যাক্সের গহনা আর এই মডার্ন ড্রেসটা নিয়ে এসেছি। হ্যাঁ, তাই না বলছি আমার? হ্যাঁ দাদা, সেই জন্য তো আমি ঠিক করেছি সামনে ভাতৃদ্বীপ দিলে আমি তোমাকে না ফোঁটা দেব। তা তোর হাতে ফোঁটা দিবে বৌমা? একটু আগে যে হাতে তোমার ওই দাদা মার্কা প্রেমিকের গলা জড়িয়ে ধরে বলছে, ভাই ডার্লিং, আমি শুধু তোমারই। ভাই বোনের মধুর সম্পর্কটা কবে থেকে এত মধুর উপরচক হয়ে উঠলো বৌমা? বললেন মশাই, ও যদি আপনার মায়ের পেটে বোন হতো, তাহলে কি আপনি পারতেন এইভাবে ওই মেয়েটিকে জড়িয়ে ধরে বলতে, মাই ডার্লিং, তুমি শুধু আমারই। যে অপমান আজ আপনি আমায় করলেন, তার জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছে গিয়ে চেয়ে নেব। কেন মল্লিক মশাই, আমার মেয়ে দুর্গা তো আপনাদের কোন নির্লজ্জতার সাক্ষী বা প্রমাণ হতে আসেনি, তাহলে কেন আমার মেয়ে দুর্গাকে আপনাদের প্রশ্নের জবাব দিতে হবে? ও
এবার বুঝেছি এই বুড়ো বুড়ি যুক্তি করে তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাই আর বুঝলি বোন আর সেজন্যই এরা তো এত বদনাম শোনাচ্ছে। পল্লী মশাই, ওদের কোনো কথাই আমার শুনে বিশ্বাস করবে না দাদা, কারণ আমার স্বামী ওদের চাইতে আমাকেই বেশি বিশ্বাস করে। বিশ্বাস করি একজন স্বামী হিসাবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমিও ঠিক ততটাই বিশ্বাস করি। তাই বলে আমার এই বাবা আর এই মাকে আমি কম বিশ্বাস করি না লাভলি। বাহ 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 বাহ, তুই তো আদর্শবান বাপের অতি আদর্শবান ছেলের মতো কথা বলেছো। তা তুমি তোমার এই আদর্শ তুমি চিরকাল ধরে রাখতে পারবে তো? দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ, আমার আশাটাই ভুলে গেছে রে ভাইয়া। হ্যাঁ, দুর্গাকে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, আর তাছাড়া তোমাদের সামান্য পোশাক আর গহনার জন্য নাকি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে সব সময় খিটপিটি লেগেই থাকে। আর তাছাড়া তুমি তো এখন আমাদের কারখানার শুধু ওয়ার্কারই নও রে ভাই, তুমি এখন আমাদের আত্মীয়। তাই ভেবেছিলাম তোমাকে আমার ম্যানেজারের পদে প্রমোশন দিয়ে তোমার পেমেন্টটা আমি ডবল করে দেবো। সত্যি বলছো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, আর সেটা জানাতেই তো আমার এখানে আসা। আর লাভলি বোন যাতে সুখী থাকে তার জন্য এক সেট গহনা আর একটা পোশাক নিয়ে এসেছিলাম। আর এসব থেকে তোমার বাবা মা কি ভাবলো জানি না, আমাকে যা নয় তাই বলে অপমান করলো। কি বাবা তোমরা কি বলো তো, যে মানুষটা বাড়ি হয়ে এমন একটা সুসংবাদ দিতে এলো তাকে কিনা সুসংবাদ নয় রে, পরম সুসংবাদ নয়, উনি তোর জীবনে দুঃসংবাদ বয়ে নিয়ে সাবধান না হোস, তাহলে ভবিষ্যৎ তোর একেবারে অন্ধকার হয়ে যাবে রে বাবা, একেবারে অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ বড়, উনি তো না তোর প্রমোশন বাড়াতে আসেনি, এসেছে তোর জীবনে একটা অশান্তি বাড়াতে আর এই সংসারে মান সম্মানকে লুটে পুটে নিতে। কি বলছো তুমি বাপ? আমি তো কিছু বুঝতে পারছি। বুঝতে যদি না পারিস তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর, কোন সম্পর্কের জোরে একটা পর পুরুষের গলায় দড়ি ধরে নাচ গান করে, কোন সম্পর্কের জোরে একটা পর পুরুষ একটা মূল্যবান অলংকার উপহার দেয়। জিজ্ঞাসা কর তোর বউকে। এরপরেও যদি আমাকে তোমার চরিত্রহীনা বলে মনে হয় তাহলে তুমি আমাকে গলা টেপে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না। বৌমা, প্রমোশনের কথাটা জানাতে আসায় আমার ভুল হয়ে গেছে। বেশ, প্রমোশনটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা, তোমার বোন দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধ রেখে যে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিলে সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত মিটিয়ে দিও, কেমন? এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? আমি বলছি আমার কথা শোনো, তুমি তুমি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকে বলে ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে। অসম্ভব, আমি বাবা মাকে কখনোই ক্ষমা চাইতে দেবো না। তার জন্য যদি তোর চাকরিটা চলে যায় রে বলো, আমি তোমাদের নিয়ে গাছতলায় গিয়ে ভিক্ষে করে খাবো বাবা, বলো। তবু তোমাদেরকে আমি কারো কাছে ক্ষমা চাইতে দেব না। তাহলে আমি চাইছি বরং সেদিনে একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাওয়ায় আমি দেনা পাওনার কথাটা বলবার সময় পাইনি। তবে আজ বলছি, তোমার বোনের বর্পণ স্বরূপ আমার ভাইকে 3 লক্ষ টাকা, 10 ভরি সোনা, দান সামগ্রী মানে খাট, আলমারি, টিভি, ফ্রিজ ইত্যাদি এসব কবে কবে পাঠাবে বলো, নইলে দেখো কি হয়। এবার যদি তোমার খেপা ভাইটা তোমার ওই বোনকে কেটে টুকরো টুকরো করে পার্সেল করে ফেরত পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমায় দোষ দিও না ভাইয়া। আপনি করবেন না, এই কাজ আপনি করবেন না। বলো না তো, বলো না, আমি এখন কি করি, কাকে মেরে কাকে বাঁচাই, বলো না। আমি তো সে কথাই ভাবছি গো, একদিকে আত্মসম্মানের চেয়ে আমাদের ছেলের ভবিষ্যৎটা বড়, আর আগে থেকে আমাদের ফ্যামিলির মান সম্মানের চেয়ে আমাদের মেয়ের জীবনের মূল্য যে অনেক বড় গো। তাই চলো না, চলো আমরা
ক্ষমার প্রধান ছিল ধার্য করে এই মল্লিক মশাইয়ের কাছে আমরা ক্ষমা চেয়ে নিই। আরতি চলো। ভীষণ অন্যায় করেছি। আপনি আমাদের ক্ষমা করুন মল্লিক মশাই। আপনি আমাদের ক্ষমা এবার দেখো কি হয়। ও মা গো, কি যন্ত্রণা গো! সেই শালা তখন থেকে আমার এই পেটের বাচ্চাটা খালি আমাকে যন্ত্রণা দিয়েই যাচ্ছে। আমি আর পাচ্ছি না। বলি ও দিদিরা, ও দাদারা, তোমরা একটু ওইদিকে মুখ ঘুরিয়ে থাকো না গো, আমি এখানেই আমার বাচ্চাটাকে প্রসব করবো। কি যন্ত্রণা গো! এই হারামজাদি কিনা এই জঙ্গলে একা একা বাচ্চা প্রসব করতে এসেছিল। বাচ্চা প্রসব ইরে সর্বনাশ! শালা হিজড়ে গেলে কোনো মতেই আমার পেছন ছাড়ছে না শালা। যদি আমাকে চিনে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এই কোনো জানে আট কোড়ি রে বেটি, তুই এখানে এমন একা একা বাচ্চা প্রসব করতে এসেছিস কেন? সর্বনাশী, নিশ্চয় তুই লুকিয়ে লুকিয়ে কচি করিয়েছিস। তোর ভাতারকে আমরা বলে দেব। কোন সর্বনাশী তোর ভাতারে নামটা বল। কি মুশকিল! আমার তো এখনো বিয়েই হলো না, তো ভাতারের নাম আমি বলবো কি করে? ও মা গো! বিয়ে হয়নি। হায় রে মোদের ফাটা কোপা, হারামজাদির কথা শুনলি ভামিনি? এই কালামুখী হাই বুড়ি হয়ে টেম্পুরারি ভাতার দিয়ে কচি করিয়েছিল। তোর সাথে বিয়েতে থাকি। বল, বল চারটা মুখি তোর সেই গাড়ি ভাতারের নামটা বল। আহা! কজনের নাম বলবো বলে দেখিনি জানা? কয়জন মানে? আরে বাবা, তোমরা শোনো মন দিয়ে। একদিন আমাকে একটা 5 জন ছুড়া মিলে আমাকে রেপ করেছিল। সেই থেকেই তো আমার এই পেটে বাচ্চা হয়ে গেছে। তুই তো ভাগ্যবতী না, তুই তো ভাগ্যবতী। তোর পেটের কচিটা যখন বড় হয়ে তার বাপের নাম জানতে চাইবে। তুই যখন দ্রৌপদীর মতো পাণ্ডবদের মতো দিচ্ছে তোর 5 ভাতারের নামগুলো বলে দিলে। কি? কি বললে? ও, দেখি দেখি তোর পেটটা দেখি। ছেড়ে দাও গো, আমার যেন তোমাদেরকে হায়াত দিতে হবে না গো। ওরে বাবা রে! আমি মরছি আমার জ্বালায়। আর তোমরা বস করে গেছো তাই না? তোমরা এখন এখানে যাও দেখিনি? আমি এখানে বাচ্চা প্রসব করবো। ও বাবা গো! একা একা আবার বাচ্চা প্রসব হয় নাকি? আমি তো বলছি আমার ইয়েতে হাত দিতে হবে না। ঠিক আছে, তুই ধীরে ধীরে বাচ্চা প্রসব কর। আমরা একদিন এসে তোর ওই কচিটাকে নাচিয়ে যাব। আর তো সেই 5 মরদকে বলি এই জন্য দাও আমাদের প্রত্যেককে 5,000 করে টাকা আর 5টা রঙিন শাড়ি যেন দেয়। ওদের কি যন্ত্রণা গো! কি হবে গো বৌদিমণি, কি হবে? তোমার ফাঁকা হবে না ফুটি কি হবে? যন্ত্রণা গো! আর আমি পারছি না গো। বাবারে বাবারে বাবারে! শালা কিছুতেই হিজড়ে গুলো যেতেই চায় না। কিন্তু এই শালা এই পেটের মারটাকে খালাস করার জন্য আমি তখন থেকে অপেক্ষা করে আছি। তাই তো পুলিশের চোখ
এই নির্জন জঙ্গলের পথে একা বেরিয়ে নিজের বিপদ দেখে না এনে এখান থেকে কেটে পড়ুন। না না, আমার এত বিপদ হবে কেন? দেখি তুমি বিবাহিতা? তুমি যে বিবাহিতা তা তো আমাকে কোনোদিন বলোনি। ভুল করছো, বিশেষ করে আমি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি যে মনে মনে অনেক অনেক অলৌকিক স্বপ্ন দেখে ফেলেছি। কি কিসের স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন। যে রাজা খুন খারাপে আর গুন্ডামি ছাড়া কিছুই জানতো না, সেই যে তোমাকে সাথে নিয়ে আবার নতুন করে বাঁচতে চেয়েছিল জঙ্গলি, সেই রাজার সব চাওকে আর তুমি শেষ করে দিলে। কোনো কিছু শেষ হয়ে যায়নি। আজ আমি প্রথম জানতে পারলাম যে তোমার আর আমার স্বপ্ন এক। তাই আজ আমি নিঃসংকোচে বলতে বাধ্য হচ্ছি যে আমি তোমার সঙ্গে ঘর বাঁধবো না। যা খামোশ! অন্যের সন্তানকে গর্ভে ধারণ করে আমার সঙ্গে ঘর বানার স্বপ্ন দেখতে তোমার লজ্জা করছে না? লজ্জা? অন্যের সন্তান? তবে এই দেখো বাবা, এই অন্যের সন্তানকে আমি কেমন খালাস করে দিই। তার মানে হে পাপী! কিন্তু দাদা বললো এগুলো নাকি সঠিক মানুষের কাছে পৌঁছে দিলে তারা নাকি অনেক অনেক টাকা দেবে। তুমি জানো এগুলো কি? এগুলো হচ্ছে হেরোইন। এগুলো সমেত পুলিশ তোমাকে ধরতে পারলে ওই সারা জীবন পুলিশ তোমাকে ওই জেলে পচে মরতে হবে। কিন্তু দাদা তো আমাকে সে কথা জানায়নি। দাদা কে? কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হয়ে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল সেই সন্তানটাকে সামনে পেলে আমি একেবারে কেটে টুকরো টুকরো করে দেবো। না রচনা, আর আমি তোমাকে কোনো খারাপ কাজ করতে দেবো না। তাই আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি রাজা, আমি আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। আমিও তোমায় কথা দিলাম জমি, আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে শুধু আলোর পথ ধরে তোমার সাথে আমি ঘর বাঁধবো। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি দুজনে যে থাকবো সাথে, দুজনে যে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি দুজনে যে থাকবো সাথে, দুজনে যে থাকবো সাথে। আমি কথা দিলাম। পুলিশ তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি বলবে এই ব্যাপারে তুমি কিছু জানো না। কেমন? আমি করি। আমার দোষে রাজা এত বড় বিপদে হয়ে গেছে। ওগো ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো। ঠাকুর, আমার রাজাকে তুমি রক্ষা করো। তোর পেটে কাপড়ের তলায় কি লিখে রেখেছিস? দেখা দেখা বলছে, না হলে কিন্তু গুলি করে মারবো। তুই সেই মেয়েটা না যে কিছুদিন আগে অন্ধের অভিনয় করে আমাকে ধোঁকা বানিয়ে আমার সর্বস্ব লুটপাট করে নিয়েছিল? আমার ভুল হয়ে গেছে বাবু, আসলে আমি তো সেদিন জানতাম না যে আপনি পুলিশের লোক। আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু, আপনি ক্ষমা করে দিন। পাছাড়া বলছি, সেদিন আমি পুলিশ ছিলাম না। এই দিন
কতক আগে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি, তবে ইচ্ছে করলে সেদিনের ঘটনার জন্য আজকেও তোমাকে আমি গ্রেফতার করতে পারতাম, কিন্তু আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। ভাই দা ভাই, তুমি কোনো গর্ভবতী মহিলাকে এই ধারে পাশে ঘুরতে দেখেছো? না না, কই না তো। ও যেমন গর্ভবতী মহিলা, একটু বাচ্চা প্রসব করেছে তো, ও জঙ্গল থেকে গেছে। কোথায় কোথায় সে? ওই তো, ওই জঙ্গলে কিছু চলে গেছে। নিশ্চয়ই এখনো বেশি দূর যেতে পারেনি, তল্লাশি করলে হয়তো। এ ভাই, ওকে ঢুকতে না পারলে আমাদের বড় লোকসান হয়ে যাবে। হে ভগবান, পুলিশ পুলিশ যদি আমার রাজাকে ধরে ফেলে, তাহলে তাহলে পুলিশের গুলিতে যদি আমার রাজা না। ওগো ঈশ্বর, তুমি আমার রাজাকে ভালো রেখো ঠাকুর, তুমি আমার রাজাকে ভালো রেখো। তুমি পাখির দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি আমার পাখির দিশা তুমি বলে দাও, মন প্রাণ ভক্তি প্রেম সব তুমি দাও। কোনো অভিযোগ নেই, মনে কোনো ভেদ নেই, মন প্রাণ দিয়ে শুধু নিয়েছি শরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর মনোরীমা, তুমি বৃন্দা তুমি মুক্তি, কোটি কোটি সবই তোমার। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে। তোমার এই আচরণ দেখে আর আমি সহ্য করতে পারছি না, আরতি, আমি আর সহ্য করতে পারছি না। রাখো না, চোখ কান বন্ধ করে রাখো, দেখেও না দেখার ভান করে থাকো, সব সহ্য করে যাও গো, সব সহ্য করে যাও। ओ मेरा दिल था मेरा, तूने ऐसा खेला, तेरी याद में जग रात बाजी करो बाजी करो, गए बड़ा जादू है। ओ मेरा दिल था मेरा, तूने ऐसा खेला, तेरी याद में जग रात बाजी करो गए बड़ा जादू এই সংসার থেকে বৌমা যেন একেবারে ভাগার বানিয়ে রেখেছে। এই সংসারের যত কিছু কাজ সব তো তুমি করো আরতি, কিন্তু বৌমা এমন সব ব্যভিচারের নাচ নেচে এই সংসারটাকে একেবারে রোষার তলে চলে যেতে। আমি আর এইসব সহ্য করতে পারছি না আরতি, আমি এইসব আর সহ্য করতে পারছি না বলে তো হবে না, যে সয় সেই তো রয়। ওগো একটুখানি অপেক্ষা করো, দেখবে এই মহাপাপীর শাস্তি একদিন না একদিন বৌমা পাবেই পাবে, বৌমা পাবেই পাবে। কিসের পাপ ডার্লিং? কোনো হাই ক্যাটাস ফ্যামিলিতে দেখেছো পুরো বাপ মাকে একই ফ্যামিলিতে রেখে তাদের পার্সোনাল লাইফে ডিস্টার্ব করতে? হয় কেউ না বাপ মাকে চিন্তা করে পাঠিয়েছে, হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। তাই বুঝি? তাই বলছি, নিজেরা যদি সুস্থভাবে বাঁচতে চাও তাহলে ওই পুরো পৃথিবীকে জাস্ট সাজিয়ে দাও। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে? আপনি
তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ দাদা, বোনের বাড়িতে আসবে, তার আবার সময় অসময় কি রে ভাইয়া। হ্যাঁ, লাভলি বলছিল এই বাড়িতে আসার পর থেকে নাকি ওর বার্থডেটাই সেলিব্রেট হয়, তাই এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি। আর যদিও এই ব্যাপারটা আমি আমার অফিসেই তোমার সাথে সেরে ফেলতে পারতাম, তবু তোমাদের নিজেদের ঘরোয়া ব্যাপার, তাই ঘরেতে আলোচনা করাই ভালো। হ্যাঁ, নাকি বলিস বোন? হ্যাঁ দাদা, আমিও চাই আমার বার্থডে পার্টিটা খুব জাঁকজমক করে হোক। অসম্ভব! দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওর তো কিছুই করতে পারবো না। কে তোমাকে পারতে বলছে? বরং আমার বোনের বার্থডে পার্টির ক্যারেজ আমি করব। আমার জন্য তুমি এতগুলো টাকা কেন খরচ করতে যাবে দাদা? হ্যাঁ, কেন করবো না রে বোন, কেন করবো না? তুই জানিস আমার কোনো বোন ছিল না, আর বোন না থাকার মর্ম আমি বুঝতাম না, আর তাই তোকে পেয়ে বোন থাকার যে কি আনন্দ সেটা আমি মর্মে মর্মে অনুভব করতে পেরেছি। দাদা, হ্যাঁ, তুই কিছু ভাবিস না রে বোন, তুই কিচ্ছু ভাবিস না। তোর বার্থডে পার্টি খুব জাঁকজমকই হবে, এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি যথা সময়ে এসে দিয়ে যাব। বাই, বাই চলি। বাই। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু বলতো না, সে ওটা তোমার কোন জাদু বলে এমন জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল লাভলি। বোনের জন্য দাদা করবে না তো কি তুমি করবে? বোন, তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে মাঝে মাঝে আমি ভীষণ ভাবি। কি ভাবো? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসের টান লাভলি? রক্তের না রক্ত গরম করার টান? তোমার বাজে কথা শোনার মতো সময় আমার নেই। আমি বিউটি পার্লারে যাবো, আমাকে এখন 2000 টাকা দাও। সামান্য 7,000 টাকার মাইনের শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বউকে বিউটি সাজানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার ওই বুড়ো বাবা মা আর বেকার বন্ধলে ভাইটাকে বসে বসে কারি কারি খাওয়াতে পারছো, তাদের পিছনে কারি কারি টাকা খরচা করতে পারছো। আর আমি চাইলে যত জ্বালা, তাই না? বলো আমাকে টাকা তুমি দেবে কিনা? দেবে। আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। বুড়ো বাবা মা আর এই বেকার ভাইকে বসে বসে খাওয়াতে তুমি গাড়ি গাড়ি টাকা খরচা করতে পারো, আর এই বইয়ের সকাল্লাদ মেটাতে পারো না। সকাল্লাদ নয় রে শুভম, সকাল্লাদ নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। পিঁপড়ের যদি পাখা গজায় কেউ তাকে আটকে রাখতে পারে না দাদা, সে আগুনের দিকে ছুটে যাবে। বৌদি, আমাদের বাবা মাছ তোমার কাছে বুড়ো বুড়ি, আর সেই বুড়ো বুড়ির খাওয়ার খরচটা তোমার কাছে বাজে খরচ হলেও তুমি কি জানো যে কতখানি সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছেন? তুমিও হয়তো একদিন সন্তানের মা হবে, আর তোমারই বৃদ্ধ বয়সে তোমার পুত্রবধূ এসে ঠিক এই কথাটাই বলে, তখন কি তোমার মনে হবে না এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাই ভালো? তোমার এই লেকচার না তোমার দাদাকে শোনাও, লাভ হবে। আমাকে শুনে বলে লাভ হবে না। টাকাটা তুমি আমাকে দিলে না, তাই তো? ঠিক আছে, দেখো তাহলে আমি কি করতে পারি। তুই বলতে পারিস এখন আমি কি করবো? কেমন করে বোঝাবো ওই অবুঝ উচ্ছৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয় ওই শয়তানিকে খুন করে আমি নিজেকে শেষ করে ফেলি। না না দাদা না, এমন কথা তুমি কখনো ভেবো না আর সে পারি না রে ভাই, দাদা। আর সে পারি না। আমি জানি এই মল্লিক মশাই আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আমি বুঝতে পারি লাভলিকে ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে দিতে চাইছে। সব বুঝেও আমি বড্ড নিরুপায় শুভম, বড্ড নিরুপায়। আমি কিচ্ছুই করে উঠতে পারছি না। তবুও তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে, আর আমার দুর্গাদের সব
তোদের পাশে পাশে থাকবো। আমি কথা দিলাম দাদা। কোথায় তুমি? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তাড়াতাড়ি এইদিকে তো। কি হলো? তখন থেকে বউ বউ বলে চিৎকার করে ডাকছো কেন? তুমি চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো কেন? তা বলছি তাই করো না। কেন চোখ বন্ধ করবো? কি ছেলে মানুষই শুরু করেছে বলো তো? এই না চোখ বন্ধ করেছি। এবার একটা হাত দাও। আবার ছেলে মানুষই। এই না হাত দিয়েছি। না এই হাতটা নয়, ওই হাতটা দাও। এই না হাত দিয়েছি। এটা কি গো? সোনার আংটি। সোনার আংটি? হ্যাঁ, এটা না ফুলতোড়টা লাগিয়ে দেওয়ার কথা ছিল, সেদিনে কি তো গন্ডগোল হয়ে গেল বলে তাই দেওয়া হয়নি। তাই তো আজ আমি তোমাকে দিলাম। তাই বুঝছি। হ্যাঁ গো, আজ না আজ তোমাকে আমি আলু অনেক কিছু দেবো। আর কি কি দিবি শুনি? তোমার দেবো, আদর দেবো, আর অনেক ভালোবাসা দেবো। তাহলে দাও আমাকে আরো আরো অনেক ভালোবাসা দাও। ভালোবাসা? এলে ভালোবাসা কোথায় পাবো? আমার কাছে তো ভালোবাসা নেই গো। ভালোবাসা প্রত্যেকটা মানুষের মনের অন্তরে থাকে, আর সেটাকে অন্তর দিয়ে উপলব্ধি করে নিতে হয়। কারণ ভালোবাসা যে জীবনের থেকেও অনেক বড়। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় তুমি ধন্য করো। ভালোবাসা জীবন থেকে তোমার আছে তোমার রব জনম জনম ধরে। হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। তোমার আছে তোমার রব জনম জনম ধরে। হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাঁধন খুলি হারিয়ে না যায় ভালোবাসা জীবন অনেক বড়। ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়। ভালোবেসে আমায় ধন্য করো। কি হলো? অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছো তুমি? তোমাকে তুমি কত সুন্দরী, কত ভালো, তাই না বউ? প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর অনুরাগের ছোঁয়ায় আরো সুন্দরী হয়ে ওঠে। এই রে, একদম ভুলে গেছি। কি ভুলে গেছি? এই দাদা তোমাকে এই কাগজে তোমার নামটা লিখে দিতে বলেছে। এটা? দাও তো, তুমি তোমার নামটা এই কাগজে লিখে দাও তো। এটা কিসের কাগজ গো? না 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 বন্ধুমণি, না তুমি সই করবে না। কেন? এই কাগজ শিখিয়ে রাখা আছে মানে? এটা কোনো সাধারণ কাগজ নয় গো বৌদিমণি। এটা তোমারই করা, শ্বশুর মশাই করা এক মহামূল্যবান দলিল। মহামূল্যবান দলিল? ওই দলিলে লেখা আছে ছোট বাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি মিশনের নামে চলে যাবে। তুই কি বলছো মালুদা? কিন্তু কেউ যদি ছোট বাবুকে বিয়ে করে তবে
সম্পত্তি অধিকারী নেই। জানি তো দাদা বলেছে এই সম্পত্তি এখন শুধু আমার বইয়ের। কিন্তু ওই দলিলে বলতে নয় যদি সই করে দেয় তাহলে যে ওই সমস্ত সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে গো ছোট বাবু। দেখি আর ওই সম্পত্তি বড়বাবু হাতাতে পারেনি বলে এখন তোমাকে বাঁচিয়ে রেখেছে। আর ওই সম্পত্তিটা বড়বাবু পেয়ে গেলে তোমাদের দুইজনকে একেবারে শেষ করে দেবে। কি বলছো দাদা? বড়বাবুর সমস্যা তো আমি ভালো করে জানি। আর বড়বাবুর সামনে তার সাথে তাল মিলিয়ে তোমাদেরকে অকথা কুকথা বললেও আমি যে ছোট বাবুকে বাঁচিয়ে রাখতে চাই। মাধুদা, তাই বলছি তোমরা খুব সাবধানে থেকো বাবা, খুব সাবধানে থেকো, খুব সাবধানে। ওগো, এই আমি কি শুনছি? তোমার ওই সম্পত্তি না, আমার এই সম্পত্তি আমি কাউকে দেব না। এবার আমি বুঝতে পেরেছি ওই কয়জন দাদা কেন তোমাকে এই আংটিটা পরিয়ে দিতে বলেছে। কি বলে? এই আংটিটা তোমার দাদা দিয়েছে? হ্যাঁ, আর বলেছিল বইয়ের সাথে ভালো ভালো কথা বলবি, আদর ছোঁয়াগ আর ভালোবাসা দিয়ে তোর বইয়ের মন দই করবি। বাবা, তোমাকে আমি কতবার বলছি যে তোমার দাদার কোনো কথা শুনে তুমি চলবে না। তোমার দাদা তোমাকে যা বলবে তুমি ছুটে এসে আমাকে বলবে। দাদাকে বলতে পালন করেছে। আলো বলেছিল তুমি যদি এই কাগজে তৈরি করে দাও তোমাকে একটা সোনার হাত দেবে। দেবো তো, শুধু তোর বইয়ের জন্য হার নয় রে, তোকেও দামি দামি পোশাক কিনে দেবো। হ্যাঁ, ওই কাগজটায় সই করিয়ে নিয়েছিস না, কখনো না। দুটো ফুটো কলি দিয়ে তুমি আমার এই সম্পত্তি কিছুতেই হাঁকিয়ে নিতে পারবে না। আমার বউ বলে দিয়েছে এই কাগজে কিছুতেই তৈরি করবে না। ও, ওই শয়তানি বউটাই তাহলে তোর কানে বিষ মন্ত্রণা দিয়েছে। এই শয়তানিকে যদি চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে না তাড়িয়েছি তো পারবেন না। এত সহজে আপনি আমাকে বাড়ি থেকে তাড়াতে পারবেন না। কারণ এই বাড়িতে পাকাপাকি হিসাবে থাকার জন্য আপনার ভাইয়ের দেওয়া সিঁথির সিঁদুরটাই যথেষ্ট। আর সেই সিঁদুর চিহ্নের জোরে আমি এ বাড়ির মালকিন হয়ে গেছি। কি বুঝলেন ভাসুর ঠাকুর? আপনি তো ভাসুর নন, আপনি হলেন একটা অসুর। আমি অসুর, এবং কত বড় অসুর তার প্রমাণ তো তুমি আগেই পেয়েছো। এবার আরো পাবে, দেখো কি হয়। সারাটা জীবন তো একটা কোনো কাজ না করে শুধু পায়ের উপর পা তুলে খেয়ে এসেছি। আজ একটা মাত্র কাজ দিলাম, সেটাও করতে পারলি না। কেন পারলি না? বল বল আজকেল। কাজের সময় ডিস্টার্ব। হ্যালো, হ্যাঁ আমি মহেশ বললি বলছি স্যার। হ্যাঁ, আমার কারখানায় ধর্মঘট। না না না, কিসের দাবি? না, কোনো দাবি দাবি নয়। আমি এক্ষুনি আসছি। তোকে আমি 1 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 1 ঘন্টার মধ্যে ওই কাগজে সই না করিয়ে রাখলে ওদের দুটোকে আমি জ্যান্ত এ করে জ্বালিয়ে মাত্র। কথাটা মনে রাখিস। না না, আর আমি এখানে থাকবো না। আমি এখান থেকে পালিয়ে যাবো। না, দাদা আমাকে মেরে ফেলবে। তুমি কোথায় পালাবে? তুমি যেদিকে আমার দুটো যাবে আমি সেদিকেই পালিয়ে যাবো। না, তুমিও পালিয়ে যাবো। তা না হলে আমার ওই শয়তান দাদা তোমাকেও মেরে ফেলবে। তুমি পালাও, আমিও পালাই। তুমি কেউ না।
দিয়ে পালিয়ে গেল। এখন আমার কি হবে ঠাকুর? ওই মানুষটা যদি ফিরে না আসে, ওই ঈশ্বর যেমন করে হোক ওই মানুষটাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। ঈশ্বর অন্ধ অধীর হয়ে গেছে মা, তাই তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরে আনতে হবে। কে কে আপনি? আমি তো যক্ষ গো মা, 7 রাজার ধন এক মানিককে আঁকড়ে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি। আমি সেই সম্পদ মানিকের কাছে গচ্ছিত করতে পারলেই তবেই তো আমার ছুটি গো মা। কোথায় তবেই তো আমার ছুটি। কোথায় আপনার সেই 7 রাজার ধন মানে? তাকেই তো খুঁজছি। আলো থেকে আধার, জল থেকে স্থল, সর্বত্রই তাকে আকুল হয়ে খুঁজছি, কিন্তু কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পাইনি। তবে তবে সেই দানবটাকে যখন খুঁজে পেয়েছি, তখন তখন আমার বিশ্বাস আমি আমি আমার হারানো মালিককে আবার ঠিক খুঁজে পাবো। কোথায়? ঠিক খুঁজে পাবো। কোথায় সে দানব বাবা? কোথায় সে দানব? কিছুক্ষণ আগেও তো সে দানবের অহংকার ছাড়ছিল, তোমাদের তোমাদের সুখের সম্পর্কটাকে ভেঙে চুরমার করে গেল। আমি সব দেখেছি বাবা, আমি সব দেখেছি। আপনি কি আমার ভাস্কর ঠাকুরের কথা বলছেন? ঠাকুর নয় গো, ঠাকুর নয়, ওটা ওটা তো একটা ওষুধ। কি বলে? দেবী গো মা, তোমার মধ্যে যে আমি তৃণালীর শক্তির আভাস পাচ্ছি, যেন মনে হচ্ছে দানব তোমার উদ্ধার হয়ে তুমি পারবে দানবটাকে নিধন করতে। কি আপনি? কেন আপনি আমাকে এসব কথা এখানে বলতে এসেছেন? তা তো জানি না মা, আমি আবার হারিয়ে যাওয়া ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানকার অনেক কিছুর সাথে আমার জীবনের মিল আছে। এই 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 বাড়িটার মাঝে ওখানে লোকানো আছে অসংখ্য অতীত, আর সেই অতীতের খোঁজেই তো আমি এই বাড়িটার মধ্যে মাঝে মাঝে ঢুকে পড়ি। কিন্তু কেন? কেন আপনি বাবা? কে আপনি বাবা? সত্যি করে বলুন, কে আপনি? বললে বাবা এই দুনিয়ার সবাই যাকে ভিখারি বেদত্তা পাগল বলে বিদ্রুপ করে, তাকে তাকে কিনা তুমি বাবা বলে ডাকলে। পেয়েছি পেয়েছি আমার হারানো অতীতের একটু হলেও আজ আমি খুঁজে পেয়েছি, আজ আমি খুঁজে পেয়েছি, আজ আমি খুঁজে পেয়েছি। কে ওই মানুষটা? এই বাড়িতে কি বা কাকে খুঁজে পেয়েছে? ওই মানুষের সাথে এই বাড়ির মানুষের বা কিসের সম্পর্ক? দেখিনি শুভ, কেমন আছিস রে শুভম? কেমন আছিস? বাবা কেমন আছে? দাদা কেমন আছে? মা কেমন আছে? সবাই ভালো আছে রে দিদি, তুই কেমন আছিস? আমি ভালো নেই রে শুভ, বলিস কি রে দিদি? আমার যে কপাল পুড়েছে রে ভাই। কি হয়েছে রে দিদি? এখানে সে আমার ভয়ঙ্কর বিপদ রে ভাই। আমার ভাবুর একটা আস্ত শয়তান, হ্যাঁ ওই ভাসুর আমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নেওয়ার জন্য আমার ভাসুর আমার শ্বশুর মশাইকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তুই কি বলছিস রে? আমি ঠিকই বলছি রে। আর একটা কথা শুনে রাখ, এই বাড়ির সমস্ত অর্ধেক সম্পত্তি ভোগ করার জন্য ও আমার স্বামীর উপরে কত অত্যাচার চাচ্ছিল। কিন্তু ওই মানুষটা যখন জানতে পারে যে তার সমস্ত অর্ধেক সম্পত্তি যে তাকে বিয়ে করবে তার নামে লিখে দিয়েছে, তখন আমার ভাসুর আমার স্বামীকে পাগল হাবা গোবর সাজিয়ে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। তাহলে ওই অনুযায়ী তুই তো ওই সম্পত্তির অধিকারী রে। ওটাই তো আমার জীবনের কাল হয়েছে রে শুভম। দিদি হ্যাঁ রে শুভম, হ্যাঁ ওই কথাটা জানতে পেরে ওই মানুষটা আমাদেরকে মেরে ফেলতে চেয়েছে। সেই ভয়ে তোর জামাইবাবু বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা। এই মুহূর্তে মনে হচ্ছে শয়তানটাকে হাতের গোড়ায় পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়া। না শুভম না, মাথা গরম করে কোনো কাজ চলবে না ভাই। যেমন করে হোক যেখান থেকে পারিস তোর জামাইবাবুকে উদ্ধার করে আনতে হবে রে শুভম। এখানে থেকে তুই কেমন করে জামাইবাবু
চল আমরা সবাই মিলে জামাইবাবুকে খুঁজবো। নারী শুভম না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না শুভম। আমার ওই হাবা বাবা বলা মানুষটা যদি এই বাড়িতে ফিরে আসে, এই বাড়িতে শিখে এসে আমাকে যদি দেখতে না পায়, ও যে একা হয়ে যাবে। আর সেই সুযোগে আমার ওই অসুর মার্কা ভাসুরটা আমার স্বামীকে শেষ করে দেবে। না রে দিদি না, এ হতে পারে না। কাঁদিস না রে দিদি, তুই কাঁদিস না। চোখের জলটা মুছে নিয়ে তুই এবার শক্ত হওয়ার চেষ্টা কর। দিদি রে, যার পাশে কেউ নেই, সবার পাশে সর্বশক্তিমান ঈশ্বর আছে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখ, দেখবি সর্বশক্তিমান ঈশ্বরই তোকে রক্ষা করবে রে। শিব ভালো থাকিস রে শুভ, ভালো থাকিস। ঈশ্বর, ঈশ্বর যে নেই রে ভাই। ঈশ্বর যদি থাকতো তাহলে দেওয়ার বার তোর দিদিকে এভাবে হেরে যেতে হতো না রে শুভ। সত্যিই হেরে যেতে হতো না, সত্যিই না। এই চুরি, আমি মাত্র 10টা মিনিট তোর ঘরে লুকিয়ে থাকতে চাই। যদি আমার লোকেরা করতে তুমি এসেছো, তোমার এরকম বেশভূষা কেন? এই বেশি আসবো না থেকে ছোট বেশি আসবো। এই রাজা কোনদিন কাউকে ভয় করে না, বুঝলি? যদি আমার লোকেরা হতে দেখে নেয়, তা না হলে কোথায় নিয়ে চল। তুমি সত্যি করে বলো, কি তোমার পরিচয় কে তুমি? আমি রাজা মস্তান। ফোর্স কেসে পুলিশ আমাকে তাড়া করছে, তাই নিজেকে বাঁচতে আমি এখানে ঢুকে পড়েছি। পুলিশকে যদি আমার কথা বলেছিস তো এই একদম হ্যাঁ, আমার লোকেরা হতে দেখে দে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে ওই মানুষটা? ভগবান, আমার স্বামীর মতো দেখতে। সত্যি ওই মানুষটা রাজা মস্তান নাকি ওই মানুষটা? এক্সকিউজ মি ম্যাডাম, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার বাড়িতে ঢুকেছে তাকে আপনি আমার হাতে তুলে দিন। কোন লোকটা আমার বাড়িতে ঢুকেছে? এই কুঞ্জ স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কতদিন পাবো, তোমায় আমায় হেসে হেসে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। দুর্গা, তুমি এই বুঝি তোমার সংসার? হ্যাঁ, তুমি কেমন আছো দিগন্ত দা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। তাছাড়া হঠাৎ করে এই চাকরিটা না পেলে হয়তো কোন অজানায় হারিয়ে যেতাম। বিশ্বাস করে দিগন্ত দা, সেদিন আমি তোমাকে ভুল বুঝে মহা পাপ করেছিলাম। আমি বলে জানতে পেরেছি সেদিনের সেই ঘটনাটা হচ্ছে আমার বৌদির মিথ্যে চক্রান্ত, মিথ্যে নাটক। থাক না দুর্গা, এই মৃত প্রায় শুকনো চারা গাছটার গোড়ায় আর সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? তাছাড়া তাছাড়া তুমি তো বেশ সুখেই আছো, আমার চেয়ে অনেক ভালো স্বামী পেয়েছো। এত বড় সংসার, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, এত সকল তো তোমায় আমি দিতে পারতাম না দুর্গা। আমি যে কি পেয়েছি আর কি পাইনি সেটা ঈশ্বরই জানে। সেই জন্যই তো তোমার হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। বাই দ্য বাই, যে কারণে আমি তোমার বাড়িতে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে ঢুকেছে, সে একটা কুখ্যাত ক্রিমিনাল খুনি আসামি। তাকে তুমি আমার হাতে তুলে দাও দুর্গা। কি বলেন আপনি? ক্রিমিনাল খুনি আসামি আমার ঘরে? এ আপনি কি বলছেন? কোনো ক্রিমিনাল খুনি আসামি আমার ঘরে আসেনি। বেকার লম্পট দিগন্ত হয়তো তোমার সঙ্গে অনেক ভুল করেছে দুর্গা, কিন্তু এই ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি তাকে নিজের চোখে তোমার ঘরে ঢুকতে দেখেছি। আমি বলছি তো কেউ আমার ঘরে ঢোকেনি। আপনি এখন আসতে পারেন। খালি হাতে ফেরত যাব বলে তো আমি আসিনি ম্যাডাম। আপনি যদি স্বেচ্ছায় তাকে আমার হাতে তুলে না দেন, আমি কিন্তু আমার আইনি ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হব। দাঁড়ান ইন্সপেক্টর, আপনি যেমন আইনি ক্ষমতার কথা বলছেন, তেমন আমরা হলাম বাংলা ঘরের গৃহবধূ। আপনি যদি আমার কথার অবাধ্য হয়ে আমার ঘর তল্লাশি করতে চান, তাহলে আমি আপনার নামে ডায়েরি লিখে বলবো ঘর তল্লাশি নামে আপনি আমাকে শ্লীলতাহানি। তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার গড়ার স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছো, সেই তোমার মনোভাব কিনা এত নিচ। তাছাড়া আমি ভাবতে পারছি না একদিন তোমাকে আমি ভালোবেসেছিলাম। আই এম সরি ফর মি। বাই দ্য বাই, আজ কিন্তু তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না দুর্গা।
আজ আমি তোমার ঘর সার্চ করবই। দাঁড়াও, ওই ভেতরের ঘরে আমার স্বামী শুয়ে বিশ্রাম নিচ্ছেন। আমি একবার নিজের চোখে দেখতে চাই ও তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। ও ও বউ, তোমার এই স্বামীকে আসামিটা দিয়ে পুলিশের হাতে তুলে দেবে বলে তুমি পুলিশ দেখেছো? কি তুমি মানে আপনি এই মেয়েটার স্বামী বিশ্বাস হচ্ছে না বুঝি? ও তুমি বলে দাও তো যে আমি গোবালাম তোমার। কি হলো? বলছিলাম না আমার ভেতরে অসুস্থ স্বামী বিশ্রাম নিচ্ছে। কি এবার আমার কথাটা মিলল তো ইন্সপেক্টর? আই এম সরি দুর্গা, আই এম সরি। আসলে তোমার স্বামীকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার স্বামী আমার খুঁজে ফেরা আসামি রাজা মস্তানের মতো অবিকল দেখতে। এবার তাহলে দয়া করে যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি। অসময়ে এসে বিরক্ত করার জন্য দুঃখিত। হ্যাঁ, তোমাদের দাম্পত্য জীবন মধুর হোক। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ম্যাডাম। কিন্তু আপনি হঠাৎ আমার স্বামী সেজে এখানে কি করে চলে এলেন? এছাড়া যে আমার অন্য কোনো উপায় ছিল না। ঘরে ঢুকে আপনার স্বামীর ছবিটা দেখে আমি তো আমার নিজের ছবি ভেবে প্রথমে অবাক হয়ে গেছিলাম। তারপরে পরে ভাবলাম ওটা আমার ছবি নয়, আপনার স্বামী গোবারামের ছবি। মুহূর্তের মধ্যে মাথায় একটা আইডিয়া এসে গেল। চাই পুলিশের চোখে ধুলো দিতে আপনার স্বামীর পোশাক পরে আপনার স্বামীর ডুপ্লিকেট সেজে নিলাম। কিন্তু এত তাড়াতাড়ি আপনি আমার স্বামীর কথাবার্তা চাল চলন হাব ভাব নকল করলেন কেমন করে? ওই ঘরের মধ্যে রাখা ডায়েরির কয়েকটা পাতা পড়ে আপনার স্বামীর সম্বন্ধে একটা রাফ আইডিয়া আমার মাথায় এসে গেল। ও, আপনার দেখিস ভীষণ বুদ্ধি। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে আপনি আমার স্বামীর সমস্ত কিছু আয়ত্ত করে ফেললেন। বাঁচার জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম। হ্যাঁ আচ্ছা, এখন চলি কেমন? আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে ছোট করব না। তবে যদি কোনদিন দিন পাই এর প্রতিদান আমি ঠিক আপনাকে দিয়ে যাব। যদি আছি বলি, বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে আমার জীবন বড় বিপন্ন। সেই বিপদ থেকে বাঁচার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কার ভয়ে পালিয়ে গেছে? আমার ভাসুরের ভয়ে। আমার ভাসুরের একটা জরুরি আমাদেরকে সই করতে বলেছে। আমরা দুজনে যদি হইলে সই না করি, আমার ভাসুর বলেছে আমাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারবে। সে কি? তাই বলছিলাম আমার স্বামী যতদিন না ফিরে আসে ততদিন যদি আপনি আমাকে আপনার স্বামীর পক্স সিজ দিয়ে যেতে হবে, তাই তো? বেশ, আমি শুধু আপনার স্বামীর পক্স সিজ দেব না, আপনাকেও আমি সব রকম বিপদ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। রাজা, আজ ঈশ্বরের কোনো ক্ষমতা নেই যে ওদেরকে আমার হাত থেকে বাঁচায়, যদি না ওই কাগজে সই করিয়েছিস। কখনো না, আমার বউ বলে দিয়েছে ওই কাগজে কখনো তৈরি করবে না। বউ এটা তো আমরা ঘরের ভেতরে। এই আমি শেষবারের মতো বলছি, ওই দলিলে সই করবি কি না? না, আমার স্বামী যখন বারণ করে দিয়েছে ওই দলিলে আমি আর সই করব না। তাহলে দেখ শয়তানি, তোর আগে তোর স্বামীকে আজ আমি একেবারে শেষ করে ফেলব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदज्ञानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे
তোকে রানী বানাতে আসবে না। তোর সব কিছু চেটে পুটে খেয়ে এখান থেকে ভেঙে পড়েছে। দাদা তুমি মদ খেয়েছো? খেয়েছে। মানুষ মদ কেন খায় বলতো? দুঃখে নয়তো খুশিতে। তা তুমি কোন খুশিতে মদ খেয়েছো? চাকরি বর খুশিতে মদ খেয়েছি রে। চাকরি বর। তুমি চাকরি পেয়েছো দাদা? আরে ঝুমরে, আমি একদিন ওই বাবুর বাড়িতে ক্যাটারার কাজ নিয়ে গেছিলাম। ওই বাবু দুটো লেদ কারখানার মালিক। তাকে হাতে পায়ে ধরে বলতে আমাকে একটা চাকরি দিয়ে দিল, আর তোকেও একটা চাকরি দেবো বলেছে। না দাদা না, আমি আর কোনো চাকরি করতে চাই না। আমি যে রাজাকে নিয়ে ঘর বাঁধতে চাই। নিকুচি করেছে তোর রাজার। ওই সারা রাজাই দেখতে তোর দিমাগটাকে একেবারে বিগড়ে দিয়েছে। আমাকে সামনে পেলে আমি কেটে কুচি কুচি করে দেবো। এখন চল চল আমার সঙ্গে। না আমি যাবো না, আমি যাবো না। আলমার যাবে, স্বেচ্ছায় না গেলে আমি তোকে জোর করে ধরে নিয়ে যাবো। আয় ছেড়ে দাও, এই দৃশ্য দেখে আপনারা বিচলিত হবেন না। এলাকার এই দৃশ্য ঘটলেও এটা কিন্তু এদের শিকার ধরবার ফাঁদ। ওই মেয়েটির আর্তনাদ শুনে যেই আপনি মেয়েটিকে বাঁচাতে যাবেন, অগ্নি ও সমূর্তি ধারণ করে আপনারই সাড়ে সর্বনাশ করে ছেড়ে দে। তার চেয়ে চলো বাবা আমরা এখান থেকে পালা। যাবেন না, সত্যি বলছি এটা কোনো নাটক নয়। আমরা নাটক করছি না, সত্যি সত্যি ও আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে চাইছে। হায় রে মোদের ফাটা কোপা, তুমি সেই মেয়েটা না? দয়া করে তোমরা আমাকে বাঁচাও দাদা, জোর করে আমাকে এখান থেকে। জোর করে মানে? এই মরণটা তোমার কোন দাদা? পাড়া দাদা না বস্তির দাদা? নাকি ভোট দাদা? দাদা মানে? মানে ভোটের সময় তোমায় সাহায্য করবে, মানে তোমাকে আর কষ্ট করে ভোট দিতে হবে না, আর তোমার দাদাই ভোটটা দিয়ে দেবে। আর পাড়া দাদা হলো দিয়ে কমিশনের লোভে তোমার ঘরে লোক ঢোকাবে, আর বস্তির দাদা তো নিজেই তোমার ঘরে ঢুকে যাবে। তা তুমি কোন দাদা গো? কোন দাদা? আমি ওর নিজের দাদা, ওকে আমি চাকরি করাতে নিয়ে যাচ্ছি। চাকরি আজকাল টাকার বস্তা নিয়ে গিয়ে নেতা মন্ত্রীদের পা ধরে সাদা সাদি করলে যেখানে চাকরি পাওয়া যায় না, তোমাকে কে চাকরি? এখানে মাগনায় তোমাকে কে চাকরি দেবে গো দাদা? খবরদার আমাদের নিজেদের দেওয়ার কথা মাথা বলা তোমরা। ভাগো ভাগো এখন থেকে। আমাদেরকে চোখ রাঙানি দেখবি? আমরা শুধু কচি না চাই না, কচির পা খোড়া একাদেরও না ছাড়ি। দেখবি আমাদের ডার্লিংদের ডাকবো, ওরা তোর জামা প্যান্ট খুলে পুরো কচি সাজিয়ে একেবারে নাচিয়ে দেবে। বললো টুনটুনি, মন্দাগিনী, আয় কান্তিমণি, তোরা এবার আয় তোরা। এই ছেলে আর তোরা নাচাবি রে কথা নাচবে নাচবে বাবু তুলে না যদি নিচিলে তো বলুনি খুলে গাছের মরা পুরো দামড়া নাচবে তালে তালে না যদি দেখলে তো মেয়ে হিজড়েদের ক্ষমতা কতটা। আর পাবে না বা
কেন? আসলে হিজড়েদের সবাই ভয় পায়। এখনো দেশে সৎ নাগরিক বলে যদি কেউ আছে তো আমরাই আছি। তাই বুঝি? এই দেশে আমরাই হলাম সৎ নাগরিক। তাই ভাবছি এবারে আমরা ভোটে তোমরাও ভোটে দাঁড়াবে? নিশ্চয় পুলিশ প্রশাসন মন্ত্রী আমরা সব জায়গাতে যদি আমরা থাকি তাহলে দেশটা দেশ থাকবে না গো, একেবারে স্বর্গ হয়ে যাবে, স্বর্গ। বলিও গো বাবু দিদিমণি কি হলো গো? তোমার কি হলো গো? কোটা হলো না কি হলো? হায় রে মোদের ফাটা কোপা। সত্যি আজ এই মানুষগুলো ছিল বলে আমি বেঁচে গেলাম, নইলে দাদা যে আমার কি সর্বনাশ করতো। আমার তো মাঝে মাঝে মনে হয় সত্যিই তো ও আমার নিজের দাদা কিনা। যাকে সেসব কথা থাকে, আমি আমার রাজা ফিরে এলে আমি আমার রাজার হাত ধরে আমি এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যেতি? আমি ওখান থেকে পালিয়ে যেতি আর আমি ওখানে ফিরে যাবো না, আর আমি ওখানে ফিরে যাবো না। তুমি তুমি এসেছো? তুমি ফিরে এসেছো? তুমি আমার হাত ধরতো কেন? হ্যালো হ্যালো বলছি, আমাকে কাতুকুতু লাগছে। হ্যালো হ্যালো তুমি তুমি এমন করছো কেন? তুমি তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার ঝুমরি গো, ঝুমরি। কেমন করে কিনবো? তোমাকে আমি আগে কখনো দেখেছি নাকি? তুমি তুমি আমাদেরকে একটিবার ভালো করে তাকিয়ে দেখো তো, সত্যি কি তুমি আমাকে চিনতে পারছো না? দেখো আমি তোমার ঝুমরি। ঝুমরি? আমার তো তুমি বলে কেউ ছিল না, শুধুমাত্র আমার একটা বউ ছিল। না না, আজ আমার কেউ নেই, আজ আমার কেউ নেই, এখান থেকে আমি পালাই। না! কেন আজ তুমি আমাকে চিনতে পারছো না? কেন তুমি আমার বোকা বোকা কথা বলছো বলো তো? কি হয়েছে তোমার? বলো না, বলো না কি হয়েছে তোমার? ও সালাম পুলিশের হাতে ধরা পড়ে সারা একেবারে হাবা গোবা হয়ে গেছে। না, এবার তোর আমি ওই প্রাণ শক্তিটাও কেড়ে নেবো। না, তুমি আমার রাজাকে কিছু করবে না, কারণ আমি যেমন করে হোক আমার রাজাকে সুস্থ করে তুলবই। তোর এই রাজার জন্য আমার ধান্দাবানি বন্ধ হতে বসেছে, তাই তোর জীবন থেকে রাজাকে আমি না, তুমি কিছু করতে পারবে না। আমি আমার রাজাকে সুস্থ করে তুলবো। এসো রাজা, এসো, এসো তুমি। রাজা, তুমি কথা বলো রাজা। তুমি শুধু একটিবার চেয়ে তাকাও। দাদা, ও দাদা, আমার রাজা কথা বলছে না কেন? তবে কি আমার রাজা? ওধ একেবারে শেষ হয়ে গেছে।